একটা ঐতিহাসিক সিদ্ধান্তে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড়। ভারত নড়েচড়ে বসেছে, সাউথ ব্লক নড়েচড়ে বসেছে, র নড়েচড়ে বসেছে। 85 বছরের ইতিহাসে এক বিরল ঘটনা, বিরল দৃশ্য। ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক এই কাজটাই করেছে, যা দেখার পর তাদের মুখে আর কোনো কথা নেই। ডক্টর মোহাম্মদ ইউনুস তার তুরুপের তাসটা ফেললেন। অসম্ভব কথাবার্তা মনে হচ্ছে, তাই না? মোটেও না ভাই, খবরটা সাধারণ কেউ দেয়নি, দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সোজা অ্যাকশন। আল্লাহ তারে বাঁচাই রাখুক আরো 2-4-10 বছর, আরো 2-4টা এরকম বাঘের বাচ্চা জন্ম দিয়া তারপর আল্লাহ তার হায়াত শেষ হোক, আমার কোনো খারাপ লাগবে না। এমন বর্তমান বাংলাদেশ সরকার আসলে আমি দেখতে চেয়েছিলাম। ডক্টর ইউনূসের সরকার বা বর্তমান বাংলাদেশ সরকার কামব্যাক করতে যাচ্ছে। বাট ডক্টর ইউনূসের কিছু কিছু কাজ আছে ঐতিহাসিক, যেগুলা আরো 100 বছরে বাংলাদেশকে পরিচালিত করবে, তার ডিসিশন গুলা। দ্য ব্রেকিং নিউজ ইজ দ্যাট 1971-এর পরে 54 বছরে বাংলাদেশের কোন সরকার যা করতে চায়নি, করার সাহস দেখায়নি, তার 100 মিলিয়ন% বেশি ডক্টর ইউনূস করে গেছেন এবং করেছেন, যা ইতিহাস হয়ে থাকবে। হরি মাছ নাসি পানি। এবং নতুন খবর হচ্ছে যে পাকিস্তান এবং সৌদি প্রতিরক্ষা জোটে তুরস্কের পাশাপাশি বাংলাদেশও সদস্য হতে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী কাঁটাতারের বেড়াবেষ্টিত ওই দেশটি বর্তমান সময়ে এমন একটা অবস্থার ভিতরে পড়েছে, এমন একটা গর্তের ভিতরে তারা পড়েছে, তারা ওই গর্ত থেকে এখন আর সহজে উঠতে পারছে না। তারা গর্তটি কেটেছিল বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশের জন্য এই গর্ত কাটার পরে ওই গর্তের ভিতরে যে তারাই পড়ে মরবে, এটি তারা কখনো ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারেনি। শাবাশ, ডক্টর মোহাম্মদ ইউনূস কি খেলা দেখালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা গেস করে ফেলেছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি, কোন দিকে ইঙ্গিত করতে চলেছে আজকের এই ভিডিওটি। আমি আশা রাখবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সবকিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। বেশি কথা না বাড়ি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো, তার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। ডক্টর ইউনূসের কিছু কিছু কাজ আছে ঐতিহাসিক, যেগুলা আরো 100 বছরে বাংলাদেশকে পরিচালিত করবে, তার ডিসিশন গুলা। তার মধ্যে বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচানোর যে প্রক্রিয়াটা, গুণগত কিছু ড্রাস্টিক জায়গাতে হাত দেওয়া, মানে রিফর্মসের জন্য। দ্য ব্রেকিং নিউজ ইজ দ্যাট 1971-এর পরে 54 বছরে বাংলাদেশের কোন সরকার যা করতে চায়নি, করার সাহস দেখায়নি, তার 100 মিলিয়ন% বেশি ডক্টর ইউনূস করে গেছেন এবং করেছেন, যা ইতিহাস হয়ে থাকবে। আমরা জানি না এই সরকার যাওয়ার পরে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা আসলে সেটা কি তারা কি সেটা করতে পারবেন কিনা বা এটা ক্যারি অন করতে পারবেন কিনা আমরা জানি না, যদিও করতেই হবে, তার বিকল্প কিন্তু নেই, যতই তারা চেষ্টা করুন না কেন। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো, বন্দর তো আছেই, এয়ারপোর্ট ব্যবস্থাপনা আছেই, এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে ভারত থেকে, বাংলাদেশের ভারতীয় আগ্রাসন থেকে, যে দেশের ভিতরে যাই থাকুক না কেন, দেশটা বহিঃশত্রুর থেকে মানে বাঁচানো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এবং এটা যে ভারত, এটা নাম্বার 1 আপনার টার্গেট, সেটা বলাই বাহুল্য, রিলিজ এন্ড জেন্টলম্যান। এবং সেই জায়গা থেকে দেশকে মুক্ত করার জন্য একের পর এক ডিফেন্স প্যাক্ট, ডিফেন্স চুক্তি, মিলিটারি এগ্রিমেন্ট বা ডিফেন্স ডিল করেই যাচ্ছেন। এবং একটা রিমার্কেবল এবং বিউটিফুল থিং আজকে উনি করেছেন বা করার চেষ্টা করে যাচ্ছেন তারা এখন পর্যন্ত, which is most likely be successful। আমি মনে করি ডিপেন্ডস আপন, যদি জামায়াত ক্ষমতায় যায় ইট উইল বি টেকেন প্লেস, আর অন্য কোন সরকার, বিএনপি সরকার গেলে সেটা হবে কিনা সেটা আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, যদিও এটা জবাবদিহি করতে হবে যদি তারা না করে থাকেন। কেননা নাম্বার 1 ইস্যু হচ্ছে এই জায়গাতে চীনের সাথে ড্রোন, সামরিক ড্রোন ফ্যাক্টরি বানাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ মানে চীন বানাবে বাংলাদেশে, অর্থাৎ একটা কোম্পানি বা তারা একটা কারখানা স্থাপন করবে। বাট দ্যার ইজ নো ডিফেন্স ডিল উইথ চায়না, দ্যাটস হোয়াট উই সেড, রাইট? দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। দেখেন এই সরকার, যেটা আমি জানি আমাদের বক্তব্য না শুনেন কিনা বা নিজেদের ভিতর থেকে, সেটা কি, সেটা হলো যে সৌদি, তুরস্ক, পাকিস্তান, নেটোর পরে দ্য সেকেন্ড লার্জেস্ট এন্ড বিগেস্ট ডিফেন্স প্যাক্ট বা ডিফেন্স ডিল উইদিন দিস 3 কান্ট্রিজ রাইট নাও। এবং এই যে 3টা দেশের সাথে যে চুক্তি, যেটা এই চুক্তিতে বাংলাদেশ মানে পয়েজ টু জয়েন, মানে আগ্রহ প্রকাশ করেছে, চেষ্টা মানে তারা করে যাচ্ছেন, মানে তারা মনে করেন এবং তারা যোগাযোগ করেছেন, এটা মানে বোর্ডের কনটেক্সটে এটাই বোঝায় তারা এই মানে আপনার প্যাক্টে তারা অন্তর্ভুক্ত হতে চান। অ্যান্ড হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ ফর বাংলাদেশ, হোয়াট এ ফ্যান্টাস্টিক ডিসিশন বাই দিস ইন্টারিম গভর্নমেন্ট। মানে আই ক্যান ক্লিয়ারলি টেল ইউ দ্যাট এটা দেখভাল করে থাকেন খুদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার থেকে যদি আপনি রক্ষা পেতে চান এবং প্রোগ্রেস এন্ড পিস এস্টাবলিশ করতে চান ইন বাংলাদেশ, দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ হাউ ইউ ক্যান ট্যাকল ইন্ডিয়ান আগ্রাসন নাও। নতুন খবর হচ্ছে যে পাকিস্তান এবং সৌদি প্রতিরক্ষা জোটে তুরস্কের পাশাপাশি বাংলাদেশও সদস্য হতে যাচ্ছে। এটা আমার কথা না,
এটা টাইমস অফ পাকিস্তান লিখেছে এবং সেখান থেকে অনুবাদ করেছে বাংলা পত্রিকা মানব জমিন। আমি একটু পড়ে শোনাই। লিখেছে, পাকিস্তান তুরস্ক সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে বাংলাদেশ। টাইমস অফ পাকিস্তানের রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ উদীয়মান পাকিস্তান তুরস্ক সৌদি আরব প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে, এমন জল্পনা ক্রমশই জোরালো হচ্ছে নির্বাচনের পরে। চুক্তির খসড়া চূড়ান্ত করতে, দেখুন, চুক্তির খসড়া চূড়ান্ত করতে দুই দেশ একটি যৌথ প্রক্রিয়া বা মেকানিজম গড়ে তুলেছে। 2024 সালের আগস্টে আগের সরকার হাসিনা সরকারের পতনের পর এই প্রক্রিয়া আরো গতি পায়। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে সামরিক যোগাযোগ এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই আলোচনাকে আরো তীব্র করেছে। এই খবর দিয়েছে অনলাইন টাইমস অফ পাকিস্তান। এটা আরো বলা হয়েছে, 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর আঞ্চলিক ভূরাজনীতিতে যে পরিবর্তন এসেছে তার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, নির্বাচনের পর বাংলাদেশে গঠিত নতুন সরকার কি আদৌ এই ধরনের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেবে এবং এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা কাঠামোতে নতুন মাত্রা যোগ করবে, বা নতুন সরকার আসলে কি আসলে এটা করবে নির্বাচনের পরে? এই সম্ভাব্য জোটের ভিত্তি গড়ে উঠে 2025 সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে। এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে যে এক দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং এটি প্রতিষ্ঠিত সামরিক জোটগুলোর মতোই সমষ্টিগত নিরাপত্তা নীতির প্রতিফলন করবে। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন কর্মসূচির সঙ্গে পাকিস্তানের মতো অংশীদারদের কাছ থেকে প্রশিক্ষণ এবং সামঞ্জস্যপূর্ণ সরঞ্জাম, মানে সামরিক সরঞ্জাম গ্রহণের লক্ষ্য ভালোভাবে মিলে যায়। এর আওতায় পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়া ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগও তৈরি হতে পারে। টাইমস অফ পাকিস্তান লিখেছে যে এই উদ্যোগের প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়। প্রতিবেদনে বলা হচ্ছে অন্তত 8টি দেশ পাকিস্তানের সঙ্গে অনুরূপ কৌশলগত ব্যবস্থায় আগ্রহ প্রকাশ করেছে, যা পাকিস্তানের বিস্তৃত প্রতিরক্ষা কূটনীতির ইঙ্গিত দেয়। বাংলাদেশের ক্ষেত্রে এই জোটে যুক্ত হওয়া নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে এবং কৌশলগত অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে সহায়ক হতে পারে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ধরনের চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তবে 71 সালের মতো ইতিহাসজনিত সংবেদনশীলতার কারণে বিষয়টি আভ্যন্তরীণ রাজনৈতিকভাবে সতর্কতার সঙ্গে বাংলাদেশ সরকারকে সামলাতে হবে। বিশ্লেষকদের মতে এই ধরনের সম্প্রসারিত জোট মুসলিম অধ্যুষিত দেশগুলোর নিরাপত্তা সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। যদিও এখনো এটি আনুষ্ঠানিকভাবে চারপক্ষীয় কাঠামো নয়, মানে বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক আনুষ্ঠানিকভাবে কোনো হয়নি, তবুও সন্ত্রাসবাদ দমন, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদন, মানে অস্ত্র উৎপাদনে অভিন্ন স্বার্থ ভবিষ্যতে আরো গভীর সহযোগিতার দিকে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ভবিষ্যতে কঠিন বন্ধু হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী যে ট্রাম্পের যে ভেনেজুয়েলা আক্রমণ, রাশিয়ার ইউক্রেন আক্রমণ, এই অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই ঘটনা প্রবাহ জোট ও অংশীদারিত্বের নতুন সমীকরণের প্রতিফলন ঘটবে, যেখানে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত গভীরতা বাড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে। এবং বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নজর রাখা হচ্ছে যে বাংলাদেশে নতুন সরকার কে আসে এবং কোন পথে সে তার পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা নীতি নির্ধারণ করে। এর উপরে নির্ভর করবে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক জোটে যাবে কিনা। এবং দর্শক মতামত চাই, আপনারা কি মনে করেন যে কোন সরকার আসলে আসলে জোটে যোগ দিবে, বিএনপি নাকি জামাত? আমাদের পার্শ্ববর্তী কাঁটাতারের বেড়াবেষ্টিত ওই দেশটি বর্তমান সময়ে এমন একটা অবস্থার ভিতরে পড়েছে, এমন একটা গর্তের ভিতরে তারা পড়েছে, তারা ওই গর্ত থেকে এখন আর সহজে উঠতে পারছে না। তারা গর্তটি কেটেছিল বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশের জন্য এই গর্ত কাটার পরে ওই গর্তের ভিতরে যে তারাই পড়ে মরবে এটি তারা কখনো ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারে নাই। দীর্ঘদিন ধরে ক্রিকেটে একক আধিপত্য বিস্তারকারী এই দেশটি হেন কোনো অপকর্ম নাই যা করে নেই, যার কারণে তার এই অপকর্মের শিকার হয়ে অনেকের ক্রিকেট জীবন নষ্ট হয়ে গেছে, অনেকে অল্প বয়সে ক্রিকেট থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে, অনেক দেশের ক্রিকেট পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। তো এই সমস্ত রাগ ক্ষোভ প্রত্যেকটা দেশের আছে না, প্রত্যেকেরই আছে। সবশেষ তারা বাংলাদেশের সাথে কোন ধরনের আচরণ করেছে এটি আপনাদের সবারই জানা। বাংলাদেশের ম্যাচগুলোতে তারা ম্যাচ ফিক্সিং, বাংলাদেশের খেলোয়াড়দের টাকা দিয়ে ম্যাচ জিতে নেয়া, যেহেতু আমাদের বাংলাদেশের যারা খেলোয়াড় আছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে যে খেলোয়াড়গুলো খেলেছে, ফাইনাল ম্যাচ পর্যন্ত তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এমন দালাল পর্যন্ত আমাদের বাংলাদেশে আছে। এই দালালগুলোকে আমরা চিনতাম না, এই দালালগুলোকে আমরা দীর্ঘদিন ধরে সাপোর্ট দিয়ে এসেছি, কিন্তু একটা ঘটনায় মুস্তাফিজুর রহমান ইস্যুতে এই দালালগুলোর চেহারা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। শুরুটা হয়েছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমানকে যখন কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে, কেন বাদ দিল? এই বাদ দেওয়ার আবার একটা কাহিনী আছে। দীর্ঘদিন ধরে সে দেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তারা বাংলাদেশকে নিয়ে প্রচন্ড উস্কানি এবং সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতে ছড়াতে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা সেইটাকে খেলায় পর্যন্ত নিয়ে গেছে। অবশেষে তারা তাদের সরকারের কাছে, সরকার ওই দেশের সরকারও কিন্তু সাম্প্রদায়িক,
সরকারের কাছে এমন দাবি জানাইছে যে কোনো মুসলমান এদেশে খেলতে আসতে পারবে না। পাকিস্তানকে তো আগেই আউট করে দিছে, পাকিস্তানের সাথে তাদের দা কুমড়ো সম্পর্ক, মানে যত খারাপ সব ওরা আর ওনারা আল্লাহর ফেরেশতা, একেবারে ধোয়া তুলসীর পাতা, এরকম অবস্থা হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, মুস্তাফিজুর রহমানকে বলে যে তারা আইপিএল এ মুস্তাফিজুর রহমান খেলতে পারবে না। মুস্তাফিজুর রহমান ইস্যু না, ইস্যু আছে মুস্তাফিজুর রহমান নাম তো মুসলমান, তারপরে বাংলাদেশি, এই দুইটা তারা সহ্য করতে পারছে না, তাকে বাদ দিতে হবে। চরম বিক্ষোভ শুরু করলো। বিক্ষোভের এক পর্যায়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বলে দিল যে তোমরা মুস্তাফিজকে বাদ দাও, না হলে শাহরুখ খানকে তারা কলকাতা থেকে তাড়িয়ে দেবে ভারত থেকে। চিন্তা করেন কোন ধরনের সাম্প্রদায়িক গোষ্ঠী এরা, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। শাহরুখ খানও যে মুসলমান নাম আছে। যাই হোক, পরে তো এই বিষয়টা নিয়ে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে হস্তক্ষেপ করলো। ক্রিকেট বোর্ড আইসিসি কে 2বার চিঠি দিয়েছে। আজকে আসিফ নজরুল স্যার সেটি পরিষ্কার করে দিয়েছে, 2বার চিঠি দিয়েছে। 2বার চিঠি দেওয়ার পরে বলেছে যে আমরা ভারতে ক্রিকেট খেলতে যাব না, যেহেতু একজন মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারে না, সেহেতু সেখানে আমাদের স্টাফ যাবে, আমাদের অন্যান্য একটা জাতীয় দল যাবে, আমাদের সাপোর্টাররা যাবে, আমাদের নাগরিকরা যাবে, তাদেরকে তারা কিভাবে নিরাপত্তা দিবে? সুতরাং আমাদের ম্যাচটা শ্রীলঙ্কায় বা অন্য কোনো জায়গায় করার জন্য আইসিসি কে 2বার চিঠি দিয়েছে। আইসিসি বাংলাদেশের এই চিঠির আনুষ্ঠানিক জবাব এখনো দেয়নি, তবে তাদের যে সিকিউরিটি টিম তারা একটা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এখানে 3টি বিষয় তারা উল্লেখ করেছেন, এই 3টি বিষয় একেবারে ভয়ঙ্কর। আর এই 3টি বিষয়েই ভারতের আসল চেহারা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে এরা আসলে কারা। এরা আসলে কোনো সভ্য দেশের কোনো মানুষ নয়। সেখানে তারা বলেছে যে মুস্তাফিজুর রহমান যদি জাতীয় দলে থাকে তাহলে ভারতে তাদেরকে চরম নিরাপত্তার সংকটে পড়তে হবে। 2 হচ্ছে বাংলাদেশের দর্শক সমর্থকেরা যদি বাংলাদেশি জার্সি গায়ে দিয়ে ভারতে যায় খেলা দেখতে, উপভোগ করতে, সেখানেও তারা চরম নিরাপত্তার সংকটে ভুগবে। আর নাম্বার 3 হচ্ছে বাংলাদেশের নির্বাচন যত কাছে আসছে তারা ভারতের বুকে বেশি হুমকির মুখে পড়বে। আইসিসির এই চিঠি পরিষ্কার বাংলাদেশের জাতীয় দলকে এবং তাদের সমর্থকদেরকে জার্সি গায়ে দিয়ে মুস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে দলে রেখে সেখানে যে খেলার মতো কোনো পরিবেশ নেই, পুরা নিরাপত্তাহীন একটা অবস্থা সেখানে বিরাজ করছে। সুতরাং বাংলাদেশ কি এমতো অবস্থায় তাদের দর্শকদের, তাদের সমর্থকদের, তাদের নাগরিকদের গায়ে থেকে জার্সি কিনে নেবে? বাংলাদেশ কি মুস্তাফিজুর রহমানের মতো একজন আন্তর্জাতিক মানের বোলার ছাড়াই বাংলাদেশ দল ভারতে পাঠাবে? বাংলাদেশ কি ভারতের নিরাপত্তার জন্য ভারতের কাছে নথি স্বীকার করে নির্বাচন পিছিয়ে দেবে? না, এটি কোনো মতো অবস্থায় হতে পারে না, কখনো হতে পারে না। খেলা যখন এই পর্যায়ে জমে উঠেছে তখন নতুন করে সারা ক্রিকেট বিশ্ব ভারতের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। তারা ভারতের এই যে ঘৃণ্য অপকর্ম, এই অপকর্মের তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেছে। প্রথমে মুখ খুলেছে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা কড়া সমালোচনা করেছে ভারতকে, তাদের মুখোশ খুলে দিয়েছে, তাদের যে অপকর্মগুলো সেগুলো প্রকাশ করে দিয়ে মুস্তাফিজুর রহমানের পাশে দাঁড়িয়েছে এবং বলেছে অবশ্যই বাংলাদেশের উচিত নয় ভারতে খেলতে যাওয়া, তাদের অবশ্যই উচিত অন্য কোনো তৃতীয় বিশ্বে খেলা। ঠিক সেই মুহূর্তে পাকিস্তান প্রস্তাব দিয়ে দিল যে আমরা বাংলাদেশের ম্যাচগুলো আমরা আয়োজন করতে চাই। তাহলে একেবারে আগুনে ঘি ঢালা বলে এটাকে, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে দাদা বাবুরা। আর একটু ঘি ঢাললো অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, সেও ঠিক ওইভাবে সমালোচনা করে বললো যে আমরাও যদি তারা এইভাবে বাংলাদেশকে নিরাপত্তা না দিতে পারে আমরাও সেখানে অনিরাপদ ফিল করছি, আমরাও সেখানে যাব না। এক এক করে এখন সমস্ত ক্রিকেট বিশ্বই ভারতকে বয়কট করতে শুরু করেছে। ভারত এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছে, তাদের খাবারটা এই গোলার কাছে এসে আটকে গেছে, তারা এখন না পারছে গিলতে, না পারছে উগরাতে। এখন পরবর্তীতে বাংলাদেশের চিঠির জবাবে আইসিসি কি রিপ্লাই দেয় সেটি এখন দেখবার বিষয়। মির্জা ফখরুল সাহেবকে কে জানি প্রশ্ন করলো যে 2টা বড় দল এখন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, বলে 2টা বড় দল মানে 2টা বড় দল বলতে উনি বুঝে আওয়ামী লীগ আর বিএনপি, জামাতকে উনি বড় দল বলতে রাজি না। আচ্ছা ও ফখরুল ভাই, আওয়ামী লীগ যদি এতই বড় দল হয় তাহলে নির্বাচনের সময় নির্বাচনে কারচুপি করলো কেন? দিনের ভোট রাত্রে করলো কেন? ওনার যদি এতই ভোটার থাকে দিনের ভোট রাত্রে করতে হয় কেন? চুরি করতে হয় কেন? কারণ আসলে কোনো ভোটার নাই। ওনাদের মধ্যে যারা আছে না সব সুবিধাবাদী। এইসব কথা হচ্ছে ভাই আজগবি কথা। বড় দল এলে আবার কোনোদিন চুরি করতে হয়, ভোট চুরি করতে হয়, নিজের লোকরাই তো নিজেকে পাস করাইবো, তাই না? না, আসলে হয়েছে কি জানেন, পরিবর্তন আসছে, এটা আমরা মানতে চাই না। অনেকেই মানতে চাই না কেন? ওই যে দাড়ি টুপির প্রতি একটু অ্যালার্জি, ইসলামের প্রতি অ্যালার্জি, এবং কতটা অ্যালার্জি দেখেন ওই যে নেকাব নিয়া, ওই যে এক ঠাকুর মোশাররফ আহমেদ ঠাকুর ওই যে নেকাব নিয়ে যে মন্তব্যটা করছে, এই মন্তব্যের জন্য কি উনি ক্ষমা চাইছে? এখনো ক্ষমা চায়নি। আমি জানি না তারেক রহমান সাহেব এদেরকে কাছে নিয়ে কানে ধরে কেন জিজ্ঞাসা করে না, যাই বেটা তোরা কি আমারে ডুবাবি? আসলে ভাই তারেক রহমান সাহেবকে ডুবাই দিতেছে তো। আরে ওনার বাবা কত বড় একজন মুক্তিযোদ্ধা ছিল, কি সুন্দর দেশটা চালাইছে, কত মানুষ ওনাকে ভালোবাসতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এবং বেগম খালেদা জিয়া যে বিদায় নিল, এই যে আমরা দেখলাম কি সম্মানটা উনি পাইছে। কেন এই সম্মান পাইছে জানেন? ধৈর্য নেন, যদি উনি ক্ষমতায় থেকে বিদায় নিত এই সম্মান পাইতো? নিশ্চয়ই না।
উনি ছিল মজলুম, ওনার উপরে জুলুম হয়েছে, জেল হয়েছে, অত্যাচার হয়েছে, এটা আমরা দেখছি। আর এই কারণেই কিন্তু উনি এই ভালোবাসাটা পাইছে পৃথিবী থেকে বিদায়ের সময়। যদি ক্ষমতায় থাকতো, ক্ষমতা থেকে যদি বিদায় নিত, নিশ্চয়ই পাইতো না। কারণ অতীতের দিকে খেয়াল করেন না, পত্র পত্রিকাগুলা ঘাটেন না, 91 থেকে 96 পর্যন্ত কতবারের চ্যাম্পিয়ন, 4 বার না 5 বারের চ্যাম্পিয়ন হয়েছিল। পত্র পত্রিকাগুলোর হেডলাইন দেখেন, ওই যে বসুন্ধরা থেকে 100 কোটি টাকা চাইছে, অমুকের থেকে 200 কোটি, চুরি দাড়ি। আর ওই হাওয়া ভবন, এই হাওয়া ভবনও কিন্তু আমার এই বাম পাশে, এই এখান থেকে ভাই বেশি না, আপনি যদি হেঁটে যান 10 মিনিট, রিক্সায় গেলে 3-4 মিনিট। নিজের চোখে অনেক কিছু তো দেখছি ভাই, দেখার পর বলতেছি যে শুধরাইয়া যান ভাই, আপনারা শুধরাইয়া যান, ভালো হয়ে যান। ভালো হইতে টাকা লাগে না ভাই। আপনারা যা শুরু করছেন, যেসব বক্তব্য দিতেছেন, এই যে মির্জা ফখরুল সাহেব গতকালও বলছে যে আমরা হ্যাঁ ভোটের জন্য কেন প্রচার করতে যাব, এটা কি আমাদের টাকা? আমাদের টাকা না। কার টাকা তাইলে ভাই? আপনাদেরই তো টাকা হওয়া উচিত। টাকাই যদি না হবে তাইলে আবু সাইদের কবরস্থানে যে কবর জিয়ারত করতে চান কেন? আবার এই যে হাদির এখানে গেলেন, শহীদ হাদির কবর জিয়ারত করলেন কেন? কারণ কি? এগুলো লোক দেখানো। শহীদ হাদি কেন মারা গেছে? আবু সাইদ কেন জীবন দিছে? ওই হ্যাঁ ভোটের জন্যই জীবন দিছে। আর ওই হ্যাঁ ভোটের পক্ষে না আপনারা। আপনারা বলেন হ্যাঁ ভোটের জন্য কি আমরা প্রচার চালাইতে যাব? আমরা এর মধ্যে নাই। আপনারা যখন এর মধ্যে নাই, আমরাও আপনাদের সঙ্গে নাই। এবং 12 তারিখে প্রমাণ পাবেন, জনগণও আপনাদের সঙ্গে নাই। প্রমাণ পাবেন, লিখিত নেন, লেখা নেন। এখন আজকে দিন তারিখ দিয়ে লেখা নেন, জনগণও আপনাদের সঙ্গে থাকবে না। কারণ এত রক্তের বিনিময় আপনাদের হাতে তুলে দিবে এই দেশ। ওই যে গানের মধ্যে একটা কলি আছে না, সুইস ব্যাংকে টাকা জমাইছে কারা? ওই গানের কথাটা মনে রাখেন। আর এই গানটা ভাই হৃদয়ে লাগে, হৃদয়ে লাগে। এরকম একটা গানও তো আপনারা তৈরি করতে পারলেন না। আপনারা ওই যে কি ছায়ানটের জন্য কাঁদেন, উদিচির জন্য কাঁদেন। আপনাদের সঙ্গে তো ওই যে সিঙ্গার আসিফ ছিল, কনক চাপা ছিল, এদের দিয়ে তো একটা গান করাইতে পারতেন না। এদের দিয়ে কোনো গান করতে পারেন না। আসলে গান কোথায় করবেন, কেন করবেন? আপনাদের লক্ষ্য তো অন্যদিকে, চাঁদাবাজি, টেম্পো, বাস, এগুলোর দিকে লক্ষ্য। আপনাদের কর্মীর দিকে তাকান, আয় হায়, ওই যে বেগম খালেদা জিয়ার কথাটা এখন মনে পড়তেছে যে টোকাই দিয়া ছাত্র দল চালানো যাবে না, যুব দল চালানো যাবে না, এসব টোকাইদেরকে বাইর করতে হবে। বেগম খালেদা জিয়া নিজে বলছে, বেগম খালেদা জিয়া যে কথা নিজে বলছে। আরেকটা কথা কি বলছিল? 72-এর সংবিধানকে ছুঁড়া ফেলে দিবে যখন এই যুবকরা, ইয়াং জেনারেশন ক্ষমতায় আসবে। এই কথা কিন্তু বেগম খালেদা জিয়া বইলা গেছে। অথচ আপনারা কি বলেন? 72-এর সংবিধানই হচ্ছে বাংলাদেশ, 72-এর সংবিধান না থাকলে বাংলাদেশ আর টিকবে না। এইসব কথায় মানুষ খায় না তো ভাই। খামাখায় বইলা লাভ কি? ওনাদের এক নেতাকে জিজ্ঞাসা করছিল, ওই যে খেলা নিয়ে, মুস্তাফিজ যে খেলতে পারলো না ইন্ডিয়াতে, খেলা নিয়ে জিজ্ঞাসা করছে, বলে যে না ঠিক আছে, ভারতের সঙ্গে আমরা এটা একটু মিটিং সিটিং কইরা, আলাপ কইরা ঠিক করা উচিত। কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত না। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, এই পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এগুলা কইয়া তো ভাই মারা খাইছেন তো ভাই, 54 বছর মারা খাইছেন। 24 বছর পাকিস্তান আমাদেরকে শোষণ করছিল, মানে ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে শোষণ করছিল। 47-এর 2 ভাগ হওয়ার পর, দেশ ভাগ হওয়ার পর 71 পর্যন্ত এই 24 বছর ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে শোষণ করছিল বইলা আমরা আলাদা হয়ে গেছি, দেশটা স্বাধীন করছি। স্বাধীন হওয়ার পর 54টা বছর আমাদেরকে চুইসা খাইছে। ওই 54 বছরের হিসাব নিকাশ নেওয়া বাকি রয়ে গেছে। অনেক হিসাব কষতে হবে ভারতের সঙ্গে আমাদের। 12 তারিখের পরে, ফেব্রুয়ারির 12 তারিখের পরে ওই হিসাব কষা শুরু হবে। কোনো চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না ভাই। দেশ সঠিক পথে যাচ্ছে। জামাত ইসলাম দেখবেন বিপুল ভোটে জয় লাভ করবে। আর 12 তারিখে যদি জয় লাভ করে, 13 তারিখ থেকে দেখবেন ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে, মামলা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অরাজকতা বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, বালু মহল দখল বন্ধ। নির্বাচন নিয়ে নানান অনিশ্চয়তার মধ্যে প্রধান উপদেষ্টা বিরাট একটা ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার তাৎপর্য বিশ্লেষণ করব। দর্শক, তাহলে 12 ফেব্রুয়ারি কি ঘটতে যাচ্ছে? 12 ফেব্রুয়ারিকে নির্বাচন হবে? দর্শক, নানান কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে, আমি এটা ব্যাখ্যা করেছি। নতুনভাবে ডিটেলস বলবো না, জাস্ট একটু ওভারভিউ দেবো, কারণ সব আলোচনা তো সবাই শোনেন না। যেমন ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনকে কন্ট্রাডিক্টরি করা হয়েছে। এখন এদেশের ছাত্র সমাজ ছাত্র সংসদ নির্বাচন চায়। ছাত্র সমাজকে ওভারলুক করে, উপেক্ষা করে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন সম্ভব নয়। অতএব 12 ফেব্রুয়ারির আগে অন্য কোনো নির্বাচন হবে না, অমুক্তম এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই, নাম্বার 1। কিন্তু এইসব কথাবার্তা চলছে, সিদ্ধান্ত প্রত্যাহার চলছে, জটিলতা আছে। এইসব একটা জটিলতার ফলেই কিন্তু নির্বাচন অনিশ্চয়তার একটা পরিবেশ তৈরি হতে পারে। অলরেডি হয়েছিল। 2টা আসনে অলরেডি নির্বাচন কিন্তু বন্ধ, নির্বাচন কমিশনই বন্ধ করে দিয়েছে। যে কারণে 2 আসনে নির্বাচন স্থগিত, ওই কারণে আরো কমপক্ষে 6টা আসনে নির্বাচন স্থগিত হতে পারে। এখন কোথাও স্থগিত, কোথাও নির্বাচন হবে। আবার দেখেন, অবৈধ অস্ত্রের সরাসরি বিএনপি ভারত থেকে অবৈধ অস্ত্র এনেছে, এবং বিএনপি এলাকায় খবর পেলাম তারা রামদা ধার দিচ্ছে। রামদা বুঝেন, যেগুলো দিয়ে কোপায়, রামদা ধার দিচ্ছে। তারা ওইটা নিয়ে ভোট, ওগুলো দিয়ে ভয় দেখিয়ে তারা ভোট চুরি করে নেবে। কিন্তু রিয়ালিটি হচ্ছে বাংলাদেশে কোনো ভোট কারচুপি নির্বাচন হবে না। কারচুপি নির্বাচন হলো সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে না। কারণ এখন তো ক্ষমতাসীনরা নির্বাচন করছে, নির্বাচনটা করছে ইউনূস।
তো কারচুপি নির্বাচন হলে সেটাকে ভালো হয়েছে বলে ক্ষমতা দিয়ে দিবে বিএনপির কাছে ইউনূস সরকার, আর এনসিপি জামাত বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশে আগুন জ্বলবে, রক্তক্ষয়ী বিপ্লব সংগঠিত হবে যদি কারচুপি নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতা দেওয়ার চেষ্টা করা হয়। অনিশ্চয়তা আছে, এটি বুঝলাম। এখন এই যে অবৈধ অস্ত্র, এই যে বাসার মধ্যে ঢুকে হত্যা করে, গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে হত্যা করে, আর কত কিছু আপনারা দেখেন। তো এরকম কয়েকটা ঘটনা টানা ঘটলেই তো একটা প্রজন্ম শাহবাগ অবরোধ করবে, বলবে যে আগে অবৈধ অস্ত্র উদ্ধার করেন তারপরে নির্বাচন করেন। আবার বিএনপির সন্ত্রাসীকে সেনাবাহিনী ধরতে যায়, ওই সন্ত্রাসী মারা যায়। এটা নিয়েও কিন্তু টানাপোড়েন আছে, ঝামেলা আছে বিভিন্ন জায়গায়। এই অনিশ্চয়তার মধ্যে প্রফেসর ইউনূসের ঘোষণা দেশি বিদেশি নানান শক্তিকে প্রফেসর ইউনূস কনভিন্স করার চেষ্টা করছেন। কি ঘোষণা দেখেন, 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। এটার তাৎপর্যটা কি? প্রথম কথা হচ্ছে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আবার বলার কি, এটা তো তফসিল হয়েছে। তারপর অনিশ্চয়তা যে আসলে আছে, বা অনেকে যে এটা বিশ্বাস করছেন না যে নির্বাচন হবে কি হবে না, এটা ইউনূসও স্বীকার করেছেন। স্বীকার করেই তো বলছেন যে না 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 12 তারিখ নির্বাচন হবে। হবে না এরকম কোনো সম্ভাবনা না থাকলে তো এই কথা বলতেন না। নির্বাচন হবে না এই সম্ভাবনা ছিল বলেই বলছেন 12 ফেব্রুয়ারিতে হবে। চেষ্টা করছে, কিন্তু সবকিছু তার ইউনূস সরকারের হাতে নেই। আর নির্বাচন স্থগিত করলে ওটা তার ইচ্ছে করবে না, করতে বাধ্য হবে। পরিবেশ নির্বাচন স্থগিত করতে বাধ্য হবে, বলা যায় না। যাক, আর সেটা আবার মার্কিন কূটনীতিকদের কেন বলছেন? এখন মার্কিন কূটনীতিকদের বলছেন যে তারাও মনে হয় বিশ্বাস করে না, কারণ মার্কিন কূটনীতিকরা হয়তো সরাসরি প্রশ্ন করেছেন যে স্যার নির্বাচন হবে তো, কারণ আমরা তো দেখতে পাচ্ছি নির্বাচন না হতে পারে। মানে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে, যার ফলে প্রধান উপদেষ্টা তাদেরকে কনভিন্স করছেন। এখন মার্কিন কূটনীতিকদের যা বলেছেন এটা আবার প্রেস রিলিজ দিয়েছেন কেন, পুরো জাতিকে মেসেজ দিয়েছেন 12 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্যাট ইজ অলসো সিগনিফিকেন্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, ইস রাইট। কিন্তু এই যে বললাম যে সাপোজ যেভাবে অবৈধ অস্ত্র সরাসরি বিএনপির হাতে, এই অবৈধ অস্ত্র নিয়ে যদি কোনো একটা অঘটন শুরু হয়ে যায় তখন কি হবে? টানা কয়েকজনকে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করলো, নির্বাচনের পরিবেশ থাকবে? মানুষ সে আগের মতো নির্বাচনে 2, 4, 10 জন 20 জন মারা যাওয়া সিম্পল ব্যাপার, সেটা মেনে নিয়ে কি নির্বাচন করবে? না, এইসব সেই পুরনো বাস্তবতার, পুরনো বন্দোবস্তের পরিস্থিতি এটা জাতি মেনে নেবে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স টেন গত মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি একথা বলেন। মানে আসলে এই যে 2 জনের কথা বললাম, এরা ট্রাম্পের কাছে রিপোর্ট করবে। অতএব ট্রাম্পেরও একটা ট্রাম্প গভর্নমেন্টের আশঙ্কা রয়েছে বাংলাদেশে নির্বাচন আদৌ হবে কিনা। আবার যেটা সত্য কথা, যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবী, বিদেশি রাষ্ট্রগুলো তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন চায়। তারা কোনো নিষিদ্ধের রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, কিন্তু বাংলাদেশের জনগণ আবার এটা চায় না। আর বাংলাদেশের যে বাস্তবতা, আওয়ামী লীগ যে ভয়াবহ গণহত্যা করেছে, এই রিয়ালিটি এটা আবার তারা বুঝতে পারছে না। এ সময় প্রধান উপদেষ্টা বলে নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি চালানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর মানে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। এখানে ইউনূস সরকার নির্বাচন বলতে মূলত সুষ্ঠু নির্বাচনে বুঝিয়েছে। তাহলে সুষ্ঠু নির্বাচন না হলে ক্ষমতা হস্তান্তর হবে না, আর নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচিতদের কাছেই ক্ষমতা হস্তান্তর হবে। ইউনূসের ব্যক্তিগতভাবে থাকার কোনো খায়েশ নেই। কে কি বললো তা বিবেচনা নয়। নির্ধারিত 12 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এর একদিন আগেও নয়, একদিন পরও নয়, প্রধান উপদেষ্টা। তাহলে প্রধান উপদেষ্টার এই প্রতিশ্রুতির পর, এই জোরালো অবস্থানের পর কি সব অনিশ্চয়তা আসলে কেটে গেছে? না, দেখেন সরকারের জায়গা থেকে তো বলবেই যে আমরা চেষ্টা করছি, হবেই, কোনো কিছু বন্ধ করতে পারবে না, এটা সরকারের জায়গা থেকে বলবেই। এটা বলাটা সরকারের কাজ। এটা এখানে একদম দুর্বল সরকার হলেও, এখানে সুদানের সরকার অথবা মন্টিনিগ্রোর সরকার অথবা আপনার সেই আফ্রিকার একদম যেসব দেশ নিয়ে হাসাহাসি হয়, উগান্ডা সরকার আসলেও, যদি উগান্ডা খারাপ না, উগান্ডা সরকার আসলেও তারা বলবে যে না এটা হবেই, কেউই করতে পারবে না, অমুক তমুক। এটা বলাটা একদম সিম্পল কাজ, এটা সরকারের কাজ। পারুক আর না পারুক, সরকার বলবে কেউ কিছু করতে পারবে না। যেমন হাসিনা শেষ, তারপরে বলে কেউ কিছু করতে পারবে না। ছাত্রলীগ পালিয়েছে, তারপরে বলে যে আমরা শেষ দেখে যাবো। এর মানে বলার সময় অনেকে বলে, কে কি বললো তা বিবেচ্য নয়। নির্ধারিত 12 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এখানে অনিশ্চয়তা কিন্তু কেটে যায় নাই, কারণ সরকারি যদি বলে অনিশ্চয়তা আছে, তাহলে তো নির্বাচন ওখানেই শেষ বলা যায়। এই জন্য ঘটনা যাই ঘটুক, শেষ নিঃশ্বাস পর্যন্ত সরকার বলবে, শেষ নিঃশ্বাস মানে নির্বাচন বন্ধ হওয়ার 1 মিনিট আগ পর্যন্ত সরকার বলবে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। তিনি আরো বলেন ভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে হবে। নির্বাচনকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে পক্ষপাত মুক্ত প্রশাসন পরিচালনা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। তো দর্শক, আরো নানান বিষয়ে কথা বলেছেন। এক কথায় যদি আমরা বলি, প্রধান উপদেষ্টার এই
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।